হৃদয়ারণ্যেও যে তটিনী। পর্ব ৩। লিখেছেন অনিদ্রিতা আখি। উমাইরের হাতের পাশে থাকা ফুলদানিটা রেগে জুড়ে আছাড় মারে। বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, সামান্য একটা মেয়েকে খুঁজতে তোদের এত মাস লাগে, ইডিয়ট! উপাস থেকে বডিগার্ডদের লিডার লেথ বলে যুবকটি তার এমন কণ্ঠে কথা শুনে হয়তো কিছুটা কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে কিছুটা কণ্ঠে দৃঢ়তা এনে বলল, স্যার, মেয়েটা তার নাম পরিচয় পরিবর্তন করে রয়েছে। তা না হলে আমরা এতদিনে ঠিকই তাকে খুঁজে পেতাম। পরিচয় পরিবর্তন করে কোথায়, কোন গুহায় লুকাবে? আমিও তাই দেখব। তোরা আবার ওর বাসায় যা। ওর বন্ধু নাই, আত্মীয়স্বজনদের কাছে এবার যেভাবেই হোক তার ছবি আমার চাই। স্যার, ওনার আত্মীয়স্বজন বলতে তেমন কেউ নেই এবং তার কাছের কোনো বন্ধুও ছিল না, তাই তাদের কাছ থেকে ছবি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে হয়তো তার বাসায় পাওয়া যাবে। উমাইর সিগারেট এক টান দিয়ে মুখ থেকে ধোঁয়া বের করে কিছু একটা ভেবে বলল, তোরা একটা কাজ কর, এমন কিছু একটা কর যাতে ওর বাবা মা বাসার বাইরে যায়। এরপর কি করতে হবে আশা করি আর বলতে হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। উমাইর কল কেটে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে। আর যখন দেখলো সিগারেটটা শেষ হয়ে গেছে, তখন সেটা স্ট্রেতে ফেলে আবার একটা ধরালো। উমাইর ভাবতে থাকে, শালার মেয়ে মানুষ মানেই ঝামেলা, আর এজন্যই সে মেয়ে মানুষ তার অপছন্দের প্রথম তালিকায়। আবার আজকে নতুন এক মেয়ের নামে ঝামেলা এসে তার নামে কেস ঠুকতে। আর একটু দাঁড়ালে সেই তাকে বন্দুকের গুলি দিয়ে ঠুকে দিত। সিগারেটটা শেষ করে সে শুয়ে পড়ল। খিদা লাগলেও রাতে আর খাওয়া হলো না। আজকে তার আর ছুটাছুটি করা হয়েছে। সে থাকে অন্য জায়গায়। এই লোকটাকে মারার জন্য সে আজ এখানে এসেছিল। আগামীকাল আবার ফেরত চলে যাবে। অনিদ্রিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের নাস্তা তৈরি করতে শুরু করলো। কাল বেশি ছুটাছুটি করার জন্য শরীরটা খারাপ লাগছিল, যার জন্য বিছানা ছেড়ে উঠতে আজ দেরি হয়ে গিয়েছে। আজ তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনা লাগবে, আর 2 সেট মতো জামা। আগে গ্রামের বাসায় কিছু ছেলে পড়াতো, সেখান থেকে কয় হাজারের মতো টাকা জমানো ছিল। যে টাকা নিয়ে এসেছিল তা কলেজে ভর্তি হতে, বই কিনতে খরচ হয়ে গেছে। আর কয় মাস কাজ করে আর পড়িয়ে যা টাকা পেয়েছে তা বাসা ভাড়া আর বাসায় থেকে খেয়ে থাকলে হলে যা যা প্রয়োজন তা কিনতে যেয়ে আর নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি। জীবনটা তার কখনোই 8-10টা সাধারণ মেয়ের মতো ছিল না। এমনকি তার ছোটবেলাও তার 10টা সাধারণ ছেলেমেয়েদের মতো আনন্দে কাটেনি। তার পরিবারের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন, যেখানে শান্তি ছিল না, শুধু ছিল অশান্তির ঢেউ। বাবা মায়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, অর্থের অভাবে মাঝে মধ্যে খাবারও জুটত না। ছোটবেলায় যখন অন্যরা খেলাধুলা করত, সে তখন তার মাকে চোখে চোখে দেখত, কিভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে দিন কাটাতো। তার মা খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। প্রথম সন্তানটিকে জন্ম দিতে গিয়ে শারীরিক জটিলতা দেখা দিয়েছিল, যার ফলস্বরূপ প্রতিবন্ধী ভাইয়ের জন্ম। কয়েক বছর পর আবার সন্তান ধারণ করেন এবং এবারও আশা করেছিল ছেলে হবে, কিন্তু হয় মেয়ে। একটি মধ্যবিত্ত পরিবারের সীমিত আয় এবং অবস্থা, প্রতিবন্ধী ছেলে আর মেয়ের দায়িত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যেই দিন কাটত। অভাব অনটন, মানসিক চাপ এবং পরিবারের সংঘর্ষ, এইসব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। ছোটবেলায় যখন এই পরিবেশের মধ্যে বড় হচ্ছিল, তখন তার মন খুবই ভেঙে পড়েছিল। এই সব কিছু তার শৈশবের আনন্দের স্মৃতির মধ্যে জায়গা পায়নি।
যখন সে বড় হতে শুরু করলো তখন বুঝতে পারলো তার জীবনটা অন্যদের মতো সুখী বা শান্ত হবে না। তার মনের গভীরে এক অস্বস্তি তৈরি হলো, যেন জীবনের প্রতিটি দিক একা একা মোকাবেলা করতে হবে। তার পড়াশোনা, পরিবারের চাপ আর নিজের মানসিক অবস্থা, এই তিনটি মিলে তাকে ক্রমশ ভেঙে ফেলেছিল। এক সময় পড়াশোনায় খারাপ ফলাফল করল, কিন্তু সে হাল ছাড়েনি। ধীরে ধীরে নিজের শক্তি খুঁজে পেল। এবার যখন সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছিল, তখন জীবন আবার নতুন এক ঝড় নিয়ে এলো। সেই ঝড়ের মুখোমুখি হয়ে আজকের অনিদ্রিতা হয়ে উঠেছে এক কঠিন ও পরিপক্ক মানুষ। আগের মতো কান্না আসে না। এখন সে জানে জীবন এমনই, বাস্তবতার মুখোমুখি হতে হয়। আর যে বাস্তবতার ভিতর থেকে নিজেকে শক্তিশালী করে তুলতে পারে, সেই জীবনে সফল হতে পারে। অনিদ্রিতা আজ জানে, ম্যাচিউরিটি বয়সের নয়, অভিজ্ঞতার ফল। তার জীবনের প্রতিটি সংকট, প্রতিটি বাধা তাকে শিখিয়েছে, তাকে শক্তিশালী করেছে। এখন জীবনের বাধা দেওয়ার পথ পাড়ি দিতে তার ভেতর এক অনন্য দৃঢ়তা এসেছে, যেটা আগের দিনে কখনোই ছিল না। অনিদ্রিতা খেয়ে সাধারণ একটি 3 পিস আর মুখে মাস্ক পরে বাইরে বের হয়। এখন নভেম্বর মাসের শেষের দিক, তাই রাতে শীত লাগলেও দিনের বেলায় তেমন একটা শীত বোঝা যায় না। তাই তার শরীরের পোশাক পরেই বেরিয়ে গেল, শীতের পোশাক নিল না। এখন বিকাল 4:30, আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নামতে শুরু করবে। শীতের এই কয় মাস বিকাল হলে চোখের পলকেই যেন সন্ধ্যা নেমে রাত হতে শুরু করে। ব্যস্ত এই শহরে যে কাজ নিয়ে ব্যস্ত, কেউ কাউকে খেয়াল করার সময় নেই। শীতের বিকেলে শহরের কোলাহল এক অন্যরকম অনুভূতি। হালকা ঠান্ডা বাতাসে দিনের ক্লান্তি মিশে যায়, আর সূর্যের ম্লান আলোয় যেন পথঘাটকে সোনালি রঙে রাঙিয়ে তোলে। অফিস ফেরত মানুষের ব্যস্ততা, চায়ের দোকানের ধোঁয়া ওঠা কাপে জমায়ে ওঠা গল্প এবং রাস্তার পাশে শীতের পিঠার গন্ধ, সব মিলিয়ে যেন একটা ছোট উৎসবমুখর পরিবেশ। অনিদ্রিতা ক্যাফের কাজ শেষ করে একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। এই সময়টা যেন শহরের ব্যস্ততার মধ্যেও এক চিলতে প্রশান্তি এনে দেয়। দিন শেষে কেউ চায়ের কাপ হাতে গল্পে মশগুল, কেউ বা শীতের সন্ধ্যার অপেক্ষায় ঘরে ফিরছে প্রিয়জনের কাছে। এইসব দেখে অনিদ্রিতার মনে নিকষ কালো আঁধারে ছেয়ে যায়। তারও এমন একটা জীবন হতে পারত। ভাবতেই বুক চিরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তখনই তার কাঁধে কেউ হাত দেয়। এতে অনিদ্রিতা ভাবনার জগৎ থেকে ফেরত আসে। পেছন ফিরে তাকিয়ে দেখে ক্যাফের কর্মীদের মধ্যে এক মেয়ে, যে তার থেকে 2 বছরের বড়, দীপা। মেয়েটি এমন এক ব্যক্তিত্ব বহন করে যাকে সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব না। দীপার কথায় থাকে এমন এক ভরসা, যেন সে পৃথিবীর সব সমস্যার সমাধান জানে। মেয়েটি তার প্রতি বড় বোনের মতো আচরণ করে, অত্যন্ত আন্তরিক। দীপা দাঁড়িয়ে আছে এক হাতে কোমরে এক হাত রেখে, একটা কৌতূহল মিশ্রিত দৃঢ়তার সাথে। তার চোখে ঝলমল করছে মজা আর মনোযোগের মিশ্রণ। হঠাৎ চোখ পাকিয়ে প্রশ্ন করে, কি ভাবছ এত? অনিদ্রিতা শ্বাস ফেলে মৃদু হেসে বলল, তেমন কিছু না, চলেন। দীপা তার সাথে যেতে যেতে ভাবতে থাকলো, মেয়েটা বড়ই রহস্যময়। এতদিন ধরে একসাথে কাজ করলেও কখনো তাকে প্রাণ খুলে হাসতে দেখেনি। বরাবরই চুপচাপ, যেন ভেতরে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। দীপার মনে হচ্ছিল এই অনিদ্রিতার সাথে তার পরিচয় যেন এখনও অসম্পূর্ণ। অনিদ্রিতা শহরে নতুন হওয়ায় তার কিছু কেনার দরকার পড়লে তাকে সাথে করেই নিয়ে আসে, কারণ দীপার এই শহরেই বাড়ি। মলে ঢোকার পর অনিদ্রিতা চারপাশটা বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলো। তার চোখে নতুন শহরের প্রতি একটা নিঃশব্দ কৌতূহল। সে ধীরে ধীরে পছন্দের কিছু জিনিস বেছে নিল, আর দীপা তার পাশে দাঁড়িয়ে।
ভেতরে ভেতরে সে ভাবছে, এই নিশ্চুপ মেয়েটার পৃথিবী কি এতটাই নিঃসঙ্গ? দীপা একবার মুখ খুলে কিছু বলার চেষ্টা করল, কিন্তু অনিদ্রিতার চোখের গভীরতা দেখে থেমে গেল। তার এই শান্ত অথচ বিমুগ্ধ অবস্থাটা যেন বলে দিচ্ছে তার জীবনের গল্প, যা সে কাউকে বলতে চায় না। তবু মলের উজ্জ্বল আলোয়, মানুষের মুখরিত হাসির মাঝেও দীপার চোখে একটা অদ্ভুত কষ্টের ছায়া স্পষ্ট হয়ে উঠল। অনিদ্রিতাকে দেখে তার মনে হলো, কিছু মানুষ আসলে হাসি হারিয়ে চিরকাল নিঃশব্দের সাথেই পথ চলা বেছে নেয়। অনিদ্রিতারা কেনাকাটা করে শপিং মলের বাইরে বের হয়। দীপারও কিছু জিনিস কেনার ছিল, যার জন্য দেরি হয়ে গেল। আজ আর সে পড়াতে যাবে না, ভালোই রাত হয়ে গিয়েছে, তাই স্টুডেন্টদের বাসায় কল করে জানিয়ে দিল। তারপর দীপাকে বিদায় দিয়ে বাসায় ফেরার জন্য গাড়ি খুঁজতে থাকলো। হঠাৎ গত রাতের কথা মনে পড়লে অনিদ্রিতা কেমন একটা ভয়ে শিউরে উঠল। গতকাল রাতের স্মৃতি অনিদ্রিতাকে যেন এক গভীর অস্বস্তি আর ভয়ে আবৃত করে রেখেছে। বুকের গভীরে একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকে অনুসরণ করছে। তার মনের গহীনে সন্দেহের ছায়া ক্রমশ গাঢ় হতে শুরু করে। আজ রাতে হয়তো তারা তাকে খুঁজতে আসবে, কারণ তার বাসা জঙ্গলের একেবারে পাশেই। সবার সন্দেহের তীর প্রথমেই তার দিকে ধাবিত হবে, এটা সে জানে। বাসা থেকে বের হওয়ার পর থেকেই যেন অদৃশ্য কারোর নজরে রয়েছে সে। প্রথমে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো মনের ভুল। কিন্তু এখন অজানা ভয় আর অস্থিরতায় তার শরীর যেন হিম হয়ে আসছে। বারবার ভাবছে, তাকে কেউ কি দেখছে, নাকি সে নিজেই অযথা আতঙ্কিত হচ্ছে। আসলে কি সে নিরাপদ? আতঙ্কের মাঝে নিজেকে সামলানোর চেষ্টা করে অনিদ্রিতা। নিজেকে বুঝায়, যদি আসে তখন দেখা যাবে, এখন অযথা চিন্তা করে লাভ নেই। এসব ভেবে মাথা খারাপ করার কোনো মানে হয় না। নিজের মনকে শান্ত করার এই প্রচেষ্টা যেন তার ভীতু আত্মাকে একটু স্থিরতা ছোঁয়া দেয়। সে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত গভীর শ্বাস নেয়। তারপর রাস্তার পাশ থেকে একটি রিকশাকে থামিয়ে উঠে বসে। রিকশার চলার ছন্দময় শব্দে যেন অস্থির মনের অশান্ত ঢেউ কিছুটা হলেও থিতিয়ে আসে। তবুও একটা অস্পষ্ট আশঙ্কা তার ভেতরে গভীর ছাপ ফেলে যায়। অনিদ্রিতা দীপাকে একটা বাসা খোঁজার জন্য বলেছে, কিন্তু এই বাসাটার মতো শহরের বুকে কম দামে কোনো বাসা পাবে কি সন্দেহ। অনিদ্রিতা যে পুরনো 2 তলা বাড়িটায় থাকে, সেই বাড়ির দেয়ালগুলোতে পুরনো রঙের ক্ষয়। দেখেই বোঝা যায় পুরাতন আমলের বাড়ি। শুনেছে এই বাড়ির মালিক এখন তার বউ আর সন্তানদের নিয়ে শহরের নতুন বাড়িতে থাকে। এই নির্জন বাড়িটার 2য় তলার এক কোণে নিজের মতো একটা ছোট রুম নিয়েছে অনিদ্রিতা। রুমের সাথে লাগোয়া বারান্দা যেন তার আত্মার এক গোপন আশ্রয়। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তার অদ্ভুত ভালো লাগে। নীল আকাশের অগণিত তারাদের দিকে চেয়ে সে নিজের জীবনের টুকরো টুকরো ভাবনাগুলো সাজায়, ভাঙে, আবার মিলিয়ে ফেলে। চাঁদ তখন তার একমাত্র সঙ্গী হয়ে থাকে। চাঁদের আলোয় সে নিজের একাকিত্বকে জড়িয়ে ধরে, যেন এই নীরব আলোই তার মনের সব দুঃখ কষ্ট মুছে দেয়। অনিদ্রিতা যখন বাসার দরজা খুলে ভেতরে পা রাখল, তার মনে হলো ঘরটিতে একটি অদ্ভুত গম্ভীরতা ঘিরে রয়েছে। বাতাসে একটা অজানা স্থবিরতার আভাস, যা মুহূর্তের জন্য তাকে থমকে দিল। কিন্তু সে যেহেতু বাসায় একাই থাকে, তাই মনের সেই অস্বস্তি ঝেড়ে ফেলে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল 2তলার নিজের রুমে ঢুকে হাতে থাকা ব্যাগগুলো সাবধানে প্রাচীন কাঠের খাটটির উপর রাখল। খাটটি যেন সময়ের গল্প বলে। তার জীর্ণ কাঠের উপর ভেসে উঠেছে পুরনো দিনের ছাপ।
এটি এই ঘরেরই একটি অঙ্গ, বহু আগের বাসিন্দাদের স্মৃতি ধরে রেখেছে, যা দেখেই বোঝা যায়। ব্যাগগুলো থেকে একটি নিয়ে অনিদ্রিতা ওয়াশরুমে ঢুকল, গোসল করার জন্য প্রস্তুত হলো। সারাদিনের বাইরে কাটানোর পর বাসায় ফিরল। তার জন্য গোসল একটি অবিস্মরণীয় অভ্যাস। যদিও শীতের ঠান্ডায় গোসল করার ফলে তার ঠান্ডার সমস্যা বেড়ে যাওয়ার ভয় থাকে, তবুও সে এড়িয়ে যেতে পারে না। তরল পানির শীতল ধারায় ক্লান্ত শরীরটা ধুয়ে নিতে পানির ফোঁটাগুলো যেন তার সমস্ত ক্লান্তি মুছে দিয়ে সজীবতার অনুভূতি এনে দেয়। গোসল শেষে সে একটা লং টপস আর শীতের জন্য লেডিস ট্রাউজারের পরে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে বের হয়। সে যেহেতু বাসায় একা থাকে, তাই গায়ে ওড়না না দিয়ে হাতের তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে কিচেনে চলে যায়। খুব খিদে লেগেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। সকালে সেই খেয়ে বের হয়েছে সে। তোটেনি কোনো রকম নুডলস রান্না করে ডাইনিং টেবিলের উপর রেখে বসল। যেই গালে দিতে যাবে সেই মুহূর্তেই চারপাশের নিস্তব্ধতাকে চির করে তুলে আরও গম্ভীর কণ্ঠে কথা শুনতে পাই। হেই ব্রেভ উম্যান।